সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ ইফতেজাহান পলি, উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ। বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়। আজকে আমাদের পাঠ হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। মানুষ অনেক আগেই জন্মগ্রহণ করেছে। পৃথিবীতে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না কোনো নাগরিকের ধারণা। সময়ের পরিবর্তন ও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে 5 থেকে 6,000 বছর আগে এ ধারণার উৎপত্তি ঘটেছে। এর বিপুল জনসংখ্যা সবাই কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী বা নাগরিক। কিভাবে একটি রাষ্ট্র গঠিত হয়, নাগরিক বলতে কি বোঝায়, কিভাবে একটি দেশের নাগরিকত্ব লাভ করা যায়, এই পাঠে আমরা এ সম্পর্কে জানব। পার্ট 1 হচ্ছে রাষ্ট্রের ধারণা। রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব আছে। তাহলে বলা যায় রাষ্ট্র গঠনের 4টি উপাদান। এগুলো হচ্ছে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এর যে কোনো একটি উপাদানের অভাবে রাষ্ট্র গঠিত হতে পারে না। 1 নম্বর উপাদান হচ্ছে আমাদের জনসমষ্টি। রাষ্ট্রের উপাদান কয়টি? আমাদের 4টি। 1 নম্বরে হচ্ছে রাষ্ট্রের উপাদান 4টি। 1 নম্বর হচ্ছে জনসমষ্টি, 2 নম্বর হচ্ছে ভূখণ্ড, 3 নম্বর হচ্ছে সরকার, 4 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্রের উপাদান 4টি। এর মধ্যে হচ্ছে 1 নম্বরে জনসমষ্টি। জনসমষ্টি কি? রাষ্ট্রের অন্যতম উপাদান হচ্ছে জনসমষ্টি। জনগণ হলো রাষ্ট্রের প্রাণ। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। তবে রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তা কোনোভাবেই নির্দিষ্ট সংখ্যা জানা নেই। রাষ্ট্রের জনসংখ্যা কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। যেমন চীনের জনসংখ্যা 167,20,00,000। অন্যদিকে সান মেরিনো নামক একটি ছোট দেশের জনসংখ্যা মাত্র 30,000। 2 নম্বর হচ্ছে আমাদের ভূখণ্ড। রাষ্ট্র অপরিহার্য উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড হলো বলতে জল, স্থল ও তার উপরিস্থিত আকাশ সীমাকেই বোঝায়। তবে ভূখণ্ডের আয়তন কতটুকু হবে তা কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। অর্থাৎ একটি রাষ্ট্রের ভূখণ্ড আয়তনে অনেক বড় হতে পারে, আবার অনেক ছোট হতে পারে। যেমন ভারতের আয়তন প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার। অন্যদিকে সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটির আয়তন যথাক্রমে প্রায় 693 বর্গ কিলোমিটার ও 0.18 বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর ও ভ্যাটিকান নাগরিক কেন্দ্রিক রাষ্ট্র। 3 নম্বর আমাদের উপাদানটা আছে সরকার। রাষ্ট্রের আমাদের এই 4টির যে কোনো একটা বাদ পড়লে কিন্তু আমাদের রাষ্ট্রের কল্পনা আমরা করতে পারি না। তার মধ্যে সবচেয়ে আমাদের 3 নম্বর উপাদানটা হচ্ছে সরকার। রাষ্ট্র গঠনের আরেকটি অন্যতম উপাদান হলো সরকার। সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয়। তার মানে আমাদের এই রাষ্ট্রের যত কাজ আছে সব কাজ দ্বারা পরিচালিত হয় আমাদের সরকারের দ্বারা। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার আইন প্রণয়ন করে এবং আইন অনুযায়ী জনগণকে পরিচালিত করে।
জনগণ সরকারের সকল বৈধ আদেশ মেনে চলে এবং সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। এবার আমাদের হলো উপাদান হলো 4 নাম্বার সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। এটি রাষ্ট্রের সর্বোচ্চ চরম ও চূড়ান্ত ক্ষমতা, মানে চূড়ান্ত মানে কি শেষ, আমাদের হলো এই শেষের উপাদানটা হচ্ছে আমাদের কি সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ক্ষমতা বলে রাষ্ট্রের সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে, মানে সবার উপরে আমাদের কি অবস্থান করে, সার্বভৌমত্ব। এ ক্ষমতাকে রাষ্ট্র তার অভ্যন্তরে ও কাউকেই যে কোনো নির্দেশ দিতে পারে, তাকে যে আদেশ পালনে বাধ্য করতে পারে। সার্বভৌমত্বের কারণে রাষ্ট্র অন্য কোনো দেশ বা শান্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের অস্তিত্ব এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বময় ক্ষমতা। তাই আমাদের হলো সার্বভৌমতা কি, সকল কাজের এবং শান্তি শৃঙ্খলা এবং সর্বময় ক্ষমতা হলো কি অধিকারী হচ্ছে কোন উপাদানটি, আমাদের সার্বভৌমত্ব। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। 1971 সালে বাংলাদেশে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। 1971 সালের 16 ডিসেম্বরের মহান মুক্তিযুদ্ধ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের হিসাবে আত্মপ্রকাশ করে। একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেসব উপাদান সরকার বা পুরো বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের রাষ্ট্রের উপাদানগুলো সম্পর্কে সংক্ষেপে আমরা জেনে নিই। জনগোষ্ঠী, আমাদের রাষ্ট্রে হলো একটা হচ্ছে কি জনগোষ্ঠী। বাংলাদেশের জনসংখ্যা কি বিশাল, এর সংখ্যা বর্তমানে 14,97,72,364 জন। বাংলাদেশের জনসংখ্যা প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। জনসংখ্যার একটি বিরাট অংশ হচ্ছে কি শিশু। এরা এদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কি অষ্টম। বুঝছো সবাই যে বাংলাদেশ আমাদের বিশ্বে কততম স্থানে আছে, অষ্টম। তারপর হচ্ছে ভূখণ্ড। বাংলাদেশের একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। 1971 সালে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে আমরা এই ভূখণ্ডের সার্বভৌমত্ব অর্জন করেছি। কত সালে? 1971 সালে। আমাদের দেশ স্বাধীন হয় কবে? 1971 সালে কি 16 ডিসেম্বরে। উত্তরে ভারত ও দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড বিস্তৃত। অসংখ্য নদ নদী, হাওর বিল, পাহাড় পর্বত, বনভূমি ও বিস্তৃত সমভূমি নিয়ে এ ভূখণ্ড গঠিত। এর আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। আমাদের বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। সরকার, বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রী পরিষদ শাসিত, মানে আমাদের বাংলাদেশ সরকারটা কি মন্ত্রী পরিষদ শাসিত। এর নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটি একটি গণতান্ত্রিক সরকার। এ সরকার জনগণের ভোটে কি হয়? নির্বাচিত হয়। আমাদের সরকার কিভাবে গঠিত হয়? জনগণের ভোটে নির্বাচিত হয়। সরকারের সকল নিয়ম কানুন ও আদেশ নিয়ম জনগণ কি মেনে চলে। জনগণ ছাড়া সরকারের কি কথা কল্পনা করা যায় না। সকল শক্তির মূল উৎস হচ্ছে কে? জনগণ। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 1 মাসের মধ্যে 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। একটা আমাদের মুজিবনগর সরকার নামে পরিচিত, এটা কত সালে আমাদের ঘোষিত হয়? 1971 সালে 10 এপ্রিল। তারপর আসলো কি সার্বভৌমত্ব। বাংলাদেশ রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। এ ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে। এর আগে আমরা আলোচনা করলাম সার্বভৌমত্ব কি, সকল ক্ষমতার ঊর্ধ্বে কোন উপাদানটি? আমাদের সার্বভৌমত্ব। অবস্থান করে দেশের সকল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ ও অন্য দেশের নিয়ন্ত্রণ মুক্ত থেকে দেশের শাসন করে। এ কারণেই অন্য কোনো দেশের বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। উপরের আলোচনায় আমরা জেনেছি
রাষ্ট্রের সকল বৈশিষ্ট্য সহ বাংলাদেশে রয়েছে বিশাল জনসংখ্যা, সুনির্দিষ্ট ভূখণ্ড, গণতান্ত্রিক সরকার ও সার্বভৌম ক্ষমতা। এবার আমাদের কি হলো যে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি। এখান থেকে আমরা প্রশ্ন করতে পারি 1 নম্বরে কি রাষ্ট্র কি বা রাষ্ট্র কাকে বলে। তারপরে খ নম্বরে প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি। আমাদের প্রশ্ন তোমরা তো সবাই জানো, আমাদের প্রশ্ন হয় সৃজনশীল। সৃজনশীলে কয়টি প্রশ্ন থাকে? 4টি, ক খ গ ঘ। তাহলে আমাদের ক নাম্বারটা থাকে কি সংক্ষিপ্ত। প্রশ্ন কিরকম হতে পারে? রাষ্ট্র কাকে বলে। খ নাম্বারে রাষ্ট্র উপাদান কয়টি ও কি কি। এইভাবে আমরা বহু নির্বাচনী প্রশ্ন আমাদের এই অধ্যায়টা আগে ভালোভাবে জেনে নিতে হবে। এখান থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন বের করব, তারপর আমরা সৃজনশীল প্রশ্ন করব। কারণ সৃজনশীল মানে কি? নতুন কিছু নিজেই তৈরি করা। কারণ পাঠটা না পড়লে তো আমরা এর ভেতরে কি আছে তা আমরা জানবো না। সেই জন্য আমাদেরকে পাঠটা আগে ভালোভাবে সবাইকে পড়তে হবে। তারপর আসলো পাঠ 3, নাগরিক ও নাগরিকের ধারণা। রাষ্ট্র স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকেই বলা হয় নাগরিক। মানে কি? একটা রাষ্ট্রের মধ্যে কি করতে হবে? স্থায়ীভাবে বসবাস করতে হবে, তখন তাকে আমরা বলতে পারবো কি? নাগরিক। পূর্বে নগরের বসবাসকারীকেই নাগরিক বলা হতো, তখন ছোট ছোট নগরকে কেন্দ্র করে গঠিত হতো রাষ্ট্র। এ নগরাষ্ট্র অধিবাসীরাই নাগরিক বলে গণ্য হতো। কিন্তু বর্তমানে নাগরিক ও নাগরিক তত্ত্বের ধারণাও বদলে গেছে। এখন রাষ্ট্রের সদস্য হিসাবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসাবে বিবেচিত হতে পারে। নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা বলে রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকবে, রাষ্ট্রের কল্যাণ চিন্তা করবে এবং রাষ্ট্র প্রদত্ত সকল সামাজিক ও রাজনৈতিক সুবিধা ভোগ করবে। অর্থাৎ রাষ্ট্রের একজন নাগরিকের একদিকে যেমন রয়েছে সামাজিক রাজনৈতিক অধিকার, অন্যদিকে তেমনি রয়েছে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য। তো একটা নাগরিকের কি থাকতে হবে? তার একজন নাগরিকের কি একদিকে যেমন রয়েছে সামাজিক ও রাজনৈতিক কি অধিকার, তেমনি রয়েছে অন্যদিকে কি রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য। একজন নাগরিক রাষ্ট্রের পরিচয়ে নাগরিকত্ব পায়। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের নাগরিকত্বের পরিচয় কি? বাংলাদেশী। আমাদের রাষ্ট্র বাংলাদেশ, তাই আমরা বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বলে আমরা কি বাংলাদেশের নাগরিক। নাগরিক ও বিদেশি মানে অবশ্যই পার্থক্য আছে, যে দেশে যে জন্মগ্রহণ করবে সে দেশেরই নাগরিক হবে। একটি রাষ্ট্র নিজের দেশের অধিকার ছাড়া ভিন্ন দেশের অনেক লোকও বাস করে। শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, চাকরি ইত্যাদি নানা কারণে তারা অবস্থান করে। মানে একটি দেশে কি আমরা সবাই কি বাংলাদেশি, না অন্য দেশেরও লোকজন আছে? অবশ্যই আছে, কারণ তারা হয়তো শিক্ষার জন্য আসছে, কেউ ব্যবসার জন্য, বিভিন্ন কারণে তারা অন্য দেশ থেকে বাংলাদেশে আসে। কিন্তু তারা কি সবাই বাংলাদেশের নাগরিক? না, তারা নানা কারণে অবস্থান করে। এরা বিদেশি হিসাবেই পরিচিত, তবে তারা স্থায়ীভাবে বসবাস করে না। বিদেশে বসবাসের রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে না। কেবল বসবাসকারী রাষ্ট্রের অভ্যন্তরে সামাজিক অধিকার ভোগ করে, কিন্তু তারা বিদেশে বসবাসকারী দেশের সরকারের কিংবা রাষ্ট্রের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তারা ঠিকই তারা থাকে, কিন্তু তারা সরকারের কিংবা রাষ্ট্রের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তাই বিদেশিরা রাষ্ট্রের নাগরিক নয়। পাঠ 4 আছে কি নাগরিক তত্ত্ব লাভের নিয়ম। আমরা কিভাবে নাগরিক তত্ত্ব লাভ করব? নাগরিক তত্ত্ব হলো রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয়। রাষ্ট্রকে কেন্দ্র করে ব্যক্তি ও পরিচয় লাভ করে। নাগরিক তত্ত্ব লাভের 2টি প্রধান উপায় হলো, এক নম্বর হচ্ছে জন্মসূত্রে নাগরিক, আরটা হচ্ছে কি অনুমোদন সূত্রে নাগরিক। তাহলে আমাদের কি নাগরিকটা হলো, নাগরিক তত্ত্বটা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে জন্মসূত্রে, আরটা হচ্ছে কি অনুমোদন সূত্রে। যারা জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে তারা জন্মসূত্রে নাগরিক, আর যারা আবেদনের মাধ্যমে কোনো দেশের নাগরিকত্ব লাভ করে তারা অনুমোদন সূত্রে নাগরিক।
যে নাগরিক তত্ত্ব আমরা পাইলাম কত প্রকারে? 2 প্রকারে, একটা হচ্ছে জন্মসূত্রে, একটা হচ্ছে অনুমোদন সূত্রে। তবে অনুমোদন সূত্রে যারা নাগরিক তত্ত্ব লাভ করে তাদেরকে রাষ্ট্রের আরোপিত কিছু শর্ত পূরণ করতে হয়। জন্মসূত্রে নাগরিক তত্ত্ব লাভের হচ্ছে 2টি প্রধান বিবেচ্য বিষয় হলো জন্মসূত্র নীতি আর হলো জন্মস্থান নীতি। 1 নম্বর হচ্ছে জন্মসূত্র নীতি হচ্ছে কি, এই নীতি অনুযায়ী বাবা মা যে রাষ্ট্রের নাগরিক, সন্তান সে রাষ্ট্রের নাগরিক হবে। মানে জন্মসূত্রে বলতে কি যে এই নীতি অনুযায়ী বাবা মা যে রাষ্ট্রের নাগরিক, সন্তান সে দেশের নাগরিক হবে। কোনো বাবা মা সন্তান হিসেবে বিদেশে জন্মগ্রহণ করলেও সে সন্তান বাবা মায়ের দেশের নাগরিক হবে। পৃথিবীর বেশিরভাগ দেশ ও নীতি অনুসরণ করে থাকে। এই নীতি অনুযায়ী কোনো জাপানি বা ফরাসি বা বাবা মায়ের সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তারা জাপান ও বা ফ্রান্সের নাগরিক হবে। এভাবে বাংলাদেশি বা ভারতীয় কোনো বাবা মায়ের সন্তান ওই সব দেশে জন্মগ্রহণ করলে তারা বাংলাদেশের বা ভারতের নাগরিক হবে। ঠিক আছে, আজকে পার্ট 4 পর্যন্তই আমরা শেষ করলাম। পরের পাঠে আমরা বাকি অধ্যায়গুলো শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।